সুদূর আমেরিকা থেকে পড়াশোনা করা একটি মেয়ে দেশে ফিরে আসে অভিনেত্রী হবার নেশায়। কিন্তু অভিনয়ের জন্য সব ছেড়ে ছুড়ে আসা মেয়েটির ট্যালেন্টকে কেউ ঠিকমতো মূল্যায়ন করতে পারছিল না। এরই মধ্যে একদিন তার কাছে একটা সিনেমার অফার চলে আসে, যেখানে তাকে গ্রামের কর্মঠ মেয়ের চরিত্রে অভিনয় করতে হবে। কিন্তু বড় আধুনিক শহরে লাইফ স্পেন্ড করা মেয়েটা তো জানতো না গ্রামের জীবন কেমন হয়। এই জন্য ডিরেক্টর মেয়েটিকে শর্ত দেয় তাকে গ্রামে গিয়ে 1 মাস গ্রাম্য জীবনযাপন করতে হবে। ডিরেক্টরের শর্ত মতে মেয়েটি একটা গ্রামে চলে যায়। সেখানে তার দেখা হয়ে যায় একটি ছেলের সাথে, যার সাথে তার প্রেম হয়ে যায়। প্রেমের টানে কি মেয়েটা শেষ পর্যন্ত নিজের লক্ষ্য ভুলে যাবে, নাকি সকল স্ট্রাগলের সাথে মানিয়ে নিয়ে গ্রামের মেয়ে হয়ে নিজের স্বপ্ন পূরণ করবে? আসুন দেখে আসি স্বপ্ন পূরণের পথে মেয়েটি কত দূর এগোতে পারে। গ্রামের ছেলে মানা একটা তালগাছে উঠে তালের রস লাগাচ্ছিল। এ সময় সে খেয়াল করে নিচে প্রাইভেট কারে একটা ছেলে কোনো একটা মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছে। মানা প্রথমে একটা তাল ছেলেটার মাথায় ছুঁড়ে মারে, তারপর নিচে নেমে গাড়ি থেকে তাকে বের করে মারতে শুরু করে। তখনই আড়াল থেকে ডিরেক্টর ক্যামেরা আর লাইটম্যান সাথে নিয়ে বেরিয়ে এসে মানাকে বকাঝকা শুরু করে। মানা বুঝতে পারে এতক্ষণ সিনেমা শুটিং হচ্ছিল, সে না বুঝেই ইন্টারাপ্ট করে ফেলেছে। কিন্তু মেয়েটি বলে মানা ঠিকই করেছে। হিরো তাকে জোর করে কিস করার চেষ্টা করছিল, কিন্তু এই সিনের কথা স্ক্রিপ্টে কোথাও লেখা ছিল না। ডিরেক্টর বলে সব জিনিস স্ক্রিপ্টে লেখা থাকে না, অভিনয়ের প্রয়োজনে স্ক্রিপ্টের বাইরে কিছু কাজ মাঝে মধ্যে করা লাগে। এটা শুনে মেয়েটা ডিরেক্টরের সাথে ঝামেলা শুরু করে দেয়। সে পুলিশ ডাকার হুমকি দেয়, যদিও পুলিশকে ডাকার আগেই সেখানে পুলিশ চলে আসে আর ডিরেক্টর, হিরো সবাই দৌড়ে পালিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর মেয়েটা বলে, আমার নাম সাইসা মোর্ন, আমি লস এঞ্জেলেসে পড়াশোনা করতাম। অভিনেত্রী হওয়ার জন্য আমি দেশে ফিরে এসেছি, অথচ কেউ আমার ট্যালেন্টকে মূল্যই দিচ্ছে না। এসবের পেছনে আমি 1 লাখ টাকা খরচ করে ফেলেছি, তবুও ওরা আমাকে শুধু ছোটখাটো রোলেই অভিনয়ের সুযোগ দিচ্ছে। এরকম চলতে থাকলে তো আমি কখনোই বিখ্যাত হতে পারবো না। এসব বলতে বলতে সাইসা মায়া কান্না জুড়ে দেয়। মানা সাইসাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করে, এতে সাইসার মানার প্রতি খুব ভালো ধারণা জন্মে। এ সময় হঠাৎ একটা বিচ্ছু সাইসার গায়ে উঠে পড়ে। সে ভয়ে আতঙ্কে মানার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। মানা বিচ্ছুটা ফেলে দেয়, কিন্তু সাইসার ভয় কাটছিলই না। সে মানার কোলের মধ্যে লাফালাফি করছিল। এ সময় মানাকে খাবার দিতে আসছিল তারই এক ফ্যামিলি ফ্রেন্ড ক্রংথং। ক্রংথং দুজনকে এই অবস্থায় দেখে উল্টাপাল্টা ভেবে নেয় আর ওর মাথা একদম গরম হয়ে যায়, কারণ ক্রং মানাকে পছন্দ করত, তাকে বিয়ে করার জন্য অপেক্ষায় ছিল। ক্রং দৌড়ে গিয়ে সাইসার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। ঝগড়ার এক পর্যায়ে ক্রং সাইসাকে চড় মেরে দেয়। শুধু এখানেই থেমে থাকে না, সে সাইসার মাথায় তরকারি ঢেলে দিতে যাচ্ছিল, কিন্তু সাইসা উল্টো ক্রংয়ের মাথাতেই তরকারি ঢেলে দেয়। এতে তাদের ঝামেলা আরো বেড়ে যায়। দুজনেই মারামারি চুলোচুলি করতে শুরু করে। 2 মেয়েকে সামলাতে গিয়ে মানার নাজেহাল অবস্থা হয়ে যায়। শেষ পর্যন্ত মানা তাদের সামলে নেয়। মানা ক্রংয়ের হয়ে সাইসার কাছে ক্ষমা চায়। মানা যেহেতু সাইসাকে হেল্প করেছে, তাই তার কথাতে সে ক্রংকে ক্ষমা করে দেয় আর বলে, আমি সাইসা মোর্ন, আমার মতো বিখ্যাত অভিনেত্রীর মন তো দয়ার সাগর হবেই। এই বলে সাইসা মুখ ফ্যাকনা দিয়ে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। শুটিং স্পট থেকে ফিরে সাইসা ক্লাবে গিয়ে দেখে সুইমিং পুলে 3 জন মেয়ে তাকে নিয়ে গিবট গাইছে। তার মধ্যে একজন ছিল জেনারেলের মেয়ে বুসাবা। বুসাবাও অভিনেত্রী হওয়ার চেষ্টায় আছে। বুসাবা সাইসাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল, তাই সাইসা তাকে লাঠি দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর বলে, উপস, যাবার পথে লেগে গেছে। বুসাবার সাথে বাদরামি করে বাড়ি ফেরার পরে সাইসা আবারও মায়ের কাছে বকা খায়। সাইসার মা তাকে বকছিল, একে তো সে অভিনয়ের চক্করে নিজের লাইফ নষ্ট করছে, তার উপর আবার জেনারেলের মতো পাওয়ারফুল লোকের মেয়ের সাথে ঝামেলা করেছে। মা সাইসাকে অনেক বকাবকি করে, তবুও সব বকা সাইসা হজম করে নেয়। পরের দিন সাইসা প্রোডাকশন হাউসে গিয়ে দেখে তাকে যে সিনেমায় লিড রোল দেওয়ার কথা ছিল সেই রোলটা বুসাবাকে দেয়া হয়েছে। এটা দেখে তো সাইসার মাথায় আগুন জ্বলে যায়। সে তার প্রডিউসার আন্টি আর ডিরেক্টরের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। সাইসাকে সামলাতে ডিরেক্টর বলে, এই সিনেমাটা একজন গ্রামের মেয়েকে নিয়ে, কিন্তু তুমি তো আধুনিক বড় শহরে মানুষ হয়েছ, তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকেই গ্রামের মেয়ে বলে মনে হয় না, তুমি এই রোলে পারফেক্ট না। সাইসা ডিরেক্টরকে কনফিডেন্সের সাথে বলে তাকে সুযোগ দিলে সে একদম ফাটিয়ে অভিনয় করে দেখিয়ে দেবে।
ডিরেক্টর তখন সাইসাকে শর্ত দেয়, সে যদি এই রোলে অভিনয় করতে চায় তাহলে তাকে 1 মাস কোনো গ্রামে গিয়ে একদম গ্রামের মেয়েদের মতো করে জীবন কাটাতে হবে। সাইসা আগে পিছে কিছু না ভেবে ডিরেক্টরের কথা মেনে নেয়। সে বাড়ি ফিরে জিনিসপত্র গোছাতে শুরু করে। এ সময় সাইসার মা এসে তাকে আবারও বকাঝকা শুরু করে। সাইসা মাকে বুঝিয়ে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি এবার নিশ্চয়ই করে দেখাবো। মেয়ের আবদার মানতে সাইসার মা বলে, ঠিক আছে, এটাই তোমার জন্য লাস্ট চান্স। যদি ব্যর্থ হও তাহলে অভিনেত্রী হওয়ার নেশা আজীবনের জন্য ছেড়ে দিতে হবে আর আমাদের পারিবারিক বিজনেসে লেগে পড়তে হবে। সাইসা খুশি হয়ে মায়ের শর্ত মেনে নেয়। তারপরে ডিরেক্টর সাইসাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিরেক্টর সাইসাকে পেঁচাবুড়ি গ্রামে নিয়ে যাচ্ছিল। এই গ্রামে তার পরিচিত একটা ফ্যামিলি আছে, সে সাইসাকে সেখানেই রেখে আসবে। তো গ্রামে ঢোকার সময় সাইসার গাড়ির সাথে একজন গ্রামের বৃদ্ধর ধাক্কা লেগে যায়। বৃদ্ধ যতটা না আহত হয় তার চেয়ে বেশি অ্যাক্টিং করে বলে ক্ষতিপূরণ হিসেবে তাকে 4,500 টাকা দিতে হবে। কিন্তু সাইসা সাথে করে কোনো টাকা আনেনি। ডিরেক্টরের কাছেও কোনো টাকা ছিল না। তারা পড়ে যায় বিপাকে। এ সময় সাইসা গ্রামের একটা ঐতিহাসিক গরুর গাড়ির রেস প্রতিযোগিতার কথা জানতে পারে। এই বৃদ্ধ সেই রেস প্রতিযোগিতাতেই যোগ দিতে যাচ্ছিল, যেখানে উইনার হলে সমপরিমাণ টাকা পাওয়া যাবে। এটা শুনে সাইসা বৃদ্ধর জায়গায় সেই রেসে অংশগ্রহণ করে। এ সময় রেস দেখতে মানা এবং ক্রংও এসেছিল। তাদের সাইসাকে দেখে চেনা চেনা লাগছিল, কিন্তু সাইসা গ্রামের মেয়েদের মতো ড্রেস আপ করেছিল, তাই তাকে তারা চিনতে পারছিল না। যাই হোক, রেস শুরু হয়। প্রথমে সাইসা ভালোই রেস করছিল, কিন্তু হঠাৎ গাড়ি থেকে গরু আলাদা হয়ে যায়। আর গরুর গাড়ির তো কোনো ব্রেক থাকে না, জানেনি। গাড়ির চাকা একটা পাথরে উষ্ঠা খেয়ে সাইসা উড়ে গিয়ে একদম মানার কোলের ওপরে পড়ে, আর গাড়িটা গিয়ে ক্রংকে ধাক্কা দেয়। সাইসাকে কাছ থেকে দেখে মানা বলে ওঠে, এই তুমি সাইসা না? সাইসা দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, কে সাইসা? কিসের সাইসা? আমি কোনো সাইসা টাইসা না। এ সময় ডিরেক্টর এগিয়ে আসলে সাইসা তাকে চোখ টিপে ইশারায় তার আসল নাম বলতে বারণ করে। ডিরেক্টর সাইসার ইশারা বুঝতে পেরে তাকে মায়ম বলে ডাক দেয়। ডিরেক্টরের কথায় মানা ভাবে এই মেয়েটা হয়তো সাইসা না, অন্য কেউ। এদিকে ক্রং গাড়ির নিচে পড়ে কাতরাচ্ছিল, তাই মানা তাকে সামলাতে যায়। তখন ডিরেক্টর সাইসাকে বলে গ্রামে তাকে মানার বাড়িতেই থাকতে হবে। ডিরেক্টর তাকে মানাদের বাড়িতেই রেখে যাওয়ার জন্য এসেছে। এটা শুনে তো সাইসা আরো বেকায়দায় পড়ে যায়। সে কতক্ষণ নিজেকে মানা আর ক্রং এর কাছ থেকে লুকিয়ে রাখবে। একটু পর মানা ফিরে এসে ডিরেক্টরকে জিজ্ঞাসা করে সে কেন এই গ্রামে ফিরে এসেছে। আসলে একসময় এই ডিরেক্টর মানাদের বাড়িতেই থাকতো, কিন্তু একবার সে তাদের সাথে চিট করে এবং শহরে পালিয়ে যায়। তাই ডিরেক্টরের এখানে আসাটা মানা পছন্দ করছিল না। তার উপর আবার ডিরেক্টর মানাকে সাইসাকে কাজে রাখার জন্য রেফার করে। মানা স্পষ্ট না বলে দেয় সে সাইসাকে রাখতে পারবে না। ডিরেক্টর মানাকে রিকোয়েস্ট করে, সাইসা তার খুব ক্লোজ আত্মীয়। সাইসা তার শাশুড়ির চাচাতো বোনের বড় ভাসুরের আপন খালাতো বোনের মেয়ে। এখন সে যদি সাইসাকে কাজ দিতে না পারে তাহলে আত্মীয়র কাছে তার মান ইজ্জত সব চলে যাবে। এসব শুনেও মানা রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। সাইসা হতাশ হয়ে ডিরেক্টরকে নিয়ে বৃদ্ধর বাড়িতে আসে এবং দেখে পাওনাদাররা বৃদ্ধর বাড়ি ভাঙচুর করছে। সাইসা তাদের বাধা দিতে গেলে পাওনাদার তেমন সাইসার সাথে বেয়াদবি শুরু করে। তখন সেখানে মানা চলে আসে। মানা সাইসাকে বাঁচিয়ে বলে সে তার আত্মীয় হয়, তাই তার থেকে যেন সবাই দূরে থাকে। মানার সাথে পাওনাদারদের ঝামেলা হতেই যাচ্ছিল। এ সময় একজন এসে তেমনকে জানায় তার বোন ক্রং এর অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হাসপাতালে। এটা শুনে তমর্ন দ্রুত চলে যায়, অর্থাৎ তমর্ন ক্রং এরই ভাই ছিল। যাই হোক, মানা সাইসার কাছে জানতে পারে তার জন্যই বৃদ্ধর আজ এই অবস্থা। সে গাড়ি দিয়ে বৃদ্ধকে ধাক্কা না মারলে সে গরুর গাড়ির রেসে জিতে 4,500 টাকা পেয়ে যেত এবং সেই টাকা দিয়ে ধার শোধ করতে পারত। সাইসার কথা শুনে মানা তাকে ইনকামের আরেকটা সুযোগ করে দেয়। মানা সাইসাকে আরেকটা গেম খেলতে দেয়। এই গেমটা হলো কাদার মধ্যে একটা শূকর ছানাকে ছেড়ে দেয়া হবে, আর সেই শূকর ছানাকে যে সবার আগে ধরবে সেই উইনার হবে। মানা সাইসাকে বলে সে যদি এই গেমে উইনার হয় তাহলে সে প্রাইজ মানি দিয়ে বৃদ্ধ টাকা শোধ করতে পারবে। সেই সাথে মানাও তাকে কাজে নিয়ে নেবে। সাইসা আগে পিছে না ভেবে গেমে অংশ নিয়ে নেয়, কিন্তু গেম শুরু হবার পর সে বুঝতে পারে এটা কতটা কঠিন একটা কাজ। তবুও কাদার মধ্যে নাকানি চুবানি খেয়ে শেষ পর্যন্ত সাইসাই শূকর ছানাটা ধরতে পারে। তারপর সে প্রাইজ মানি দিয়ে বৃদ্ধর টাকা শোধ করে। মানাও তাকে কাজে রেখে দেয়, তবে মানা তাকে সাবধান করে দেয় গ্রামে কাজ করা মোটেও সহজ না, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবুও সাইসা কাজ করতে রাজি হয়ে যায়।
মানা সাইসাকে বাড়িতে নিয়ে যায়। সাইসা ডিরেক্টরের আত্মীয় শোনার পরে তো মানার বাবা মা দুজনই রেগে যায় এবং সাইসাকে কাজে রাখতে অনিচ্ছা প্রকাশ করে। উল্টো তারা ডিরেক্টরকে মারতে তেড়ে আসে, কারণ ডিরেক্টর তাদের সাথে থাকাকালীন মানুষের কাছে ধার বাকি করে শহরে পালিয়েছিল, আর সেই ধারের টাকা মানার ফ্যামিলিকেই পরিশোধ করতে হয়েছিল। মানার বোন শ্রী তো ডিরেক্টরকে একেবারে গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। মানা কোনো রকম বুঝিয়ে তাদেরকে শান্ত করে। ডিরেক্টরও হাঁটু গেড়ে ক্ষমা টমা চেয়ে কোনো রকমে পার পেয়ে যায়। ভাগ্য ভালো সেদিন বুদ্ধিস্ট ডে ছিল, বৌদ্ধদের ক্ষমা করার দিন, তাই তারা ডিরেক্টরকে ক্ষমা করে দেয় এবং সাইসাকেও কাজে রেখে দেয়। মানা সাইসাকে তার রুম দেখিয়ে দেয় এবং গোসল করে নিতে বলে। এক ঝামেলা সামলাতে না সামলাতেই এরই মধ্যে আবার সেখানে তেমন চলে আসে। সে ক্রঙের ইনজুরির জন্য সাইসাকে দায়ী করে। সে অপশন দেয়, হয় সাইসাকে ক্রঙের হাসপাতালের বিল পরিশোধ করতে হবে, না হয় তার চাকরানি হয়ে কাজ করতে হবে। এটা শুনে মানা বাধা দেয় এবং বলে মায়ম মানে সাইসাকে সে কাজে রেখে দিয়েছে, তাই সে এখন তার পরিবারের সদস্য। সাইসার সাথে কোনো অভদ্রতা সে হতে দেবে না। সাইসার হয়ে মানা নিজে ক্রঙের হাসপাতালের বিল পরিশোধের প্রতিশ্রুতি দেয়। সাইসাকে বাগাতে না পেরে তেমন রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। রাতে সবাই নিজেদের ঘরে শুতে চলে যায়। সাইসার এত ছোট ঘরে ছোট চৌকিতে ঘুম আসছিল না। সে দরজা খুলে বাইরে এসে বসে। এ সময় সেখানে মানা যায় এবং জিজ্ঞাসা করে সাইসা রাতে খেতে গেল না কেন। সাইসা জানায় সে অনেক ক্লান্ত ছিল তাই। মানা সাইসার দিকে এক নজর তাকিয়েছিল, তাই সাইসা তাকে জিজ্ঞাসা করে এভাবে তাকিয়ে আছো কেন, আগে কখনো সুন্দরী মেয়ে দেখোনি? মানা সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো, তুমি সাইসা নও তো? সাইসা ঘাবড়ে গিয়ে বলে সে সাইসা নামটাই কখনো শোনেনি, তার নাম মায়ম, আর এটাই সত্যি। মনে সন্দেহ থাকলেও মানা তাকে আর কিছু বলে না। মানা তাকে বলে সে যেন সকাল 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ে। সাইসা বলে সে তার দায়িত্ব সম্পর্কে অবগত, 8:30টার অনেক আগেই সে উঠে কাজে লেগে পড়বে। কিন্তু সকালে দেখা যায় 10টা বেজে গেলেও মহারানীর ঘুম ভাঙে না। মানার পিচ্চি বোন সুজাই তাকে ডাকাডাকি করলেও তার ঘুম ভাঙে না। তখন মানা এক বালতি পানি এনে সাইসার গায়ে ঢেলে দেয়। পানির ঝাটকায় সাইসা চমকে জেগে ওঠে। তারপর মানা সাইসাকে তালের রস লাগাতে নিয়ে যায় এবং হাতে দা ধরিয়ে দিয়ে তাল গাছে উঠতে বলে। মানাদের সুগার মিল ছিল, মিলে তারা তালের রস জাল দিয়ে গুড়, চিনি এসব বানাতো। যাই হোক, সাইসা তো জীবনে গাছে ওঠেনি, তবুও সে এমন ভান ধরে যেন গাছে ওঠা কোনো ব্যাপারই না। সাইসা হনহন করে কয়েক পা ওঠার পরই থরথর করে কাঁপতে শুরু করে এবং মানার একদম কোলের উপরে পড়ে যায়। এ সময় ক্রং আর শ্রী খাবার নিয়ে আসছিল। সাইসাকে মানার কোলের ওপর দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। ক্রং সাইসাকে বকাঝকা শুরু করে, বজ্জাত পাজি মেয়ে, তুমি বারবার আমার বয়ফ্রেন্ডের কোলের ওপর কেন পড়ে যাও? তুমি ওকে আমার থেকে ছিনিয়ে নিতে চাও, তাই না? কিন্তু আমি তা হতে দেব না, মানা শুধুই আমার। ক্রঙের কথা শুনে সাইসা বলে তাহলে এক কাজ করো, একটা প্ল্যাকার্ডে ও আমার সম্পত্তি লিখে মানার গলায় ঝুলিয়ে দাও। এরপর ক্রং আর সাইসার মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। ক্রং রাগ করে সাইসার মাথায় খাবার ঢেলে দেয়, আর সাইসাও কম যায় না, সে একটা সজোরে ক্রঙের ঘাড়ে কিক মেরে দেয়। সাইসার এই কাজে মানার মা খুব রেগে যায়, তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে। সাইসার উপায় না পেয়ে হাঁটু গেড়ে বসে এবং কান্নার ভান ধরে। সাইসার কান্না মাখা মুখ দেখে তাদের মন নরম হয়ে যায়। তারা সাইসাকে কাজে বহাল রাখে, তবে তাকে ক্রঙের কাছে ক্ষমা চাইতে বলা হয়। তারা সাইসাকে নিয়ে ক্রংদের বাড়িতে যায়। ক্রং ঘাড় ভেঙে যাওয়ার নাটক করছিল, সে একদম ঢঙের সাথে কেঁদে কেটে অস্থির। ক্রঙের কাহিনী দেখে সাইসা ভাবে এই মেয়ে তো আমার চাইতেও বড় ড্রামাবাজ। সাইসা হাঁটু গেড়ে বসে ক্রঙের চাইতেও ডাবল ওভার অ্যাক্টিং শুরু করে, যেন সব দোষ ক্রঙের। সাইসা শুধু নিজেকে ডিফেন্ড করেছে, তবুও সাইসার অ্যাক্টিং কাজে আসে না। শেষ পর্যন্ত তাকে ক্রঙের কাছে ক্ষমা চাইতে হয়, তবুও ক্রঙের মন ভরে না। সে সাইসাকে পা ধরে ক্ষমা চাইতে বলে। নিজের নায়িকা হবার স্বপ্নের জন্য মানিজ্জত খুইয়ে সাইসা সেটাও করতে রাজি হয়, কিন্তু শেষ মুহূর্তে তেমন এসে তাকে বাঁচায়। তেমন সাইসার ওপরে ক্রাশ খেয়ে গিয়েছিল, তাই সে সাইসাকে আর অপমানিত হতে দেখতে পারছিল না। তেমনের এরকম কাণ্ড দেখে সাইসা ভাবে, বাহ, ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম ও তো অতটা খারাপ না। তেমন সাইসাকে বাইরে টেনে নিয়ে গিয়ে পটানোর চেষ্টা করছিল, কিন্তু মানা সাইসাকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে যায়। তারপর সাইসাকে মিল পরিষ্কার করতে বলে। সাইসা সারাদিন ধরে মিল ঝাড়ু দিয়ে জিনিসপত্র, হাড়ি পাতিল সব মেজে ঘুষে পরিষ্কার করে দেয়।
কাজ করতে করতে সাইসার রাত হয়ে যায়। ততক্ষণে সব কর্মচারী চলে গিয়েছিল, তাই সাইসার একা বেশ ভয় ভয় লাগছিল। এ সময় আচমকা মানা এসে পড়ায় সাইসা চিল্লাতে শুরু করে এবং ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখন ঘাড়ে হাত দিয়ে মানা ডেকে বলে, এটা আমি। সাইসা চোখ খুলে দেখে এটা সত্যিই মানা। মানা জিজ্ঞাসা করে, তুমি কি ভূতে ভয় পাও? সাইসা সাহস দেখিয়ে বলে, ভয়? কিসের ভয়? আমি কোনো কিছুকেই ভয়টাই পাই না। তখন মানা ফাজলামি করে বলে, ওই দেখো বাঁশ ঝাড়ে ভূত। এটা শুনে সাইসা আবারও ভয়ে মানার বুকে লাফিয়ে উঠে চিল্লাতে শুরু করে। মানা হাসতে হাসতে সাইসাকে সামলে নেয়। তারপর মানা সবকিছু চেক করে দেখে পরিষ্কার হয়েছে কিনা। সবকিছু ঝকঝকে তকতকে দেখে মানা বলে, তুমি খুব ভালো কাজ করেছো, আমি খুশি হয়েছি। যাও, আজকের মতো তোমার ছুটি। ছুটি শুনে সাইসা আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু মুহূর্তেই আবার তার মাথা ঘুরে যায়, কারণ সারাদিন না খেয়ে তার খিদে লেগে গিয়েছিল। মানা সাইসার খাওয়ার ব্যবস্থা করে। সে নিজেও সাইসার সাথে খেতে বসে। খাওয়া শেষ করে সাইসা নিজের ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে সাইসা ঘুমাতে যাচ্ছিল, কিন্তু আবারও ভূতের ভয়ে সে কাবু হয়ে যায়। কোনোভাবে রাত কাটিয়ে সকাল হতেই বাড়ির কাজের লোক জুয়াদ এসে সাইসাকে ডেকে তোলে। আজ সাইসাকে কাঠ ফাড়া এবং তালের রস জাল দেওয়ার কাজ দেয়া হয়। সাইসা অনেক কষ্টে কাঠ ফেরে হাতে ফোসকা পড়ে যায়। সে কাঠ ফাড়ার শেষে রস জাল দিয়ে আজকের মতো নিজের কাজ কমপ্লিট করে ফেলে। তবুও মানার মা খুশি হয় না। মানার মা এবং ক্রঙের মা মিলে মানার ক্রঙের বিয়ে দিতে চাইছিল, আর এজন্যই তারা সাইসাকে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করছিল। কিন্তু সাইসা নিজের কাজ ঠিকভাবেই করছিল, তাই তাকে তাড়ানোর কোনো উপায় পাওয়া যাচ্ছিল না। এ সময় মানার মায়ের মাথায় একটা বুদ্ধি আসে। আজ তার বাড়িতে বৌদ্ধ সন্ন্যাসীদের দাওয়াত ছিল। মানার মা সন্ন্যাসীদের জন্য রান্নার সব দায়িত্ব সাইসাকে দিয়ে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়ে যায়। ফিরে আসার পর তারা ভেবেছিল এই বাড়িতে আজই হয়তো সাইসার শেষ দিন। কিন্তু সাইসা এত ভালো খাবার রান্না করেছে যে সন্ন্যাসী থেকে শুরু করে বাড়ির লোকেরা সবাই খাবার খেয়ে ফিদা হয়ে যায়। সাইসাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান আবারও তাদের ফেইল হয়ে যায়। রাতে মানা সাইসার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তুমি কে? তুমি যে খাবার বানিয়েছো সেগুলো ওয়েস্টার্ন খাবার, দেশি মেয়েরা এই খাবার বানাতে পারবে না। সাইসা ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলে আবারও মানাকে সামাল দেয়। তারপর মানা সাইসার হাতে ফোসকা পড়া জায়গায় ঔষধ লাগিয়ে দেয়। এরপর ঘরে ফিরে সাইসা স্ক্রিপ্ট পড়তে বসে। স্ক্রিপ্টে লেখা ছিল, গ্রামের মেয়েরা হাঁস পালন করে। কিন্তু মানাদের বাড়িতে তো হাঁসের খামার ছিল না, তাই সকালে সাইসা হাঁসের খামার খুঁজতে বের হয়। হাঁসের খামার খুঁজতে গিয়ে সাইসা হঠাৎ একটা জুয়ার আস্তানার খোঁজ পেয়ে যায়। এই জুয়ার আস্তানাটা চালাতো তেমন। সাইসা তেমনকে সেখানে দেখতে পায়। জুয়ার আড্ডা দেখে সাইসার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সাইসার বাবা একজন জুয়ারি ছিল। জুয়ার চক্করে তিনি অর্থ সম্পদ সবকিছু হারিয়ে ফেলেছিলেন। এক পর্যায়ে তিনি সাইসা আর সাইসার মাকেও ফেলে রেখে চলে যান। সেই স্মৃতি মনে করে সাইসার চোখে পানি এসে যায়। সে সোজা থানায় গিয়ে জুয়ার আস্তানার কথা জানিয়ে দেয়। একটু পর পুলিশ গিয়ে তেমন সহ সবাইকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। সাইসা খুশি মনে বাড়ি ফিরে মানাকে ঘটনা জানায়। মানা এটা শুনে বেশ বিচলিত হয়ে পড়ে। একটু পরে মানার বাড়ির লোকজনরাও জেনে যায় সাইসা জুয়ার আস্তানার খবর পুলিশকে দিয়েছে। বাড়ির সবাই খুশি হবার বদলে আরো বিচলিত হয়ে যায়। তারা সাইসাকে বকাবকিও করে। সে শুধু শুধু এসব ঝামেলায় কেন জড়ালো? ওরা খারাপ দুর্ধর্ষ লোক, ওদের সাথে পাল্লা দেয়া মানে আরো ক্ষতি ডেকে আনা। সাইসা সবাইকে বোঝায় তার বাবাও একজন জুয়ারি ছিল, আর সেজন্যই তাদের সংসারটা ভেঙে যায়। তাই সাইসা চায় না আর কারো সংসার তার মতো নষ্ট হোক। সাইসার কথায় আর কেউ তাকে কিছু বলে না। এদিকে তেমনেরও কিছু হয় না। সে জামিনে কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেয়ে যায়। এদিকে একজন জেনারেল তেমনের বাবার সাথে দেখা করে এবং তাকে একটা জমির ম্যাপ দেখিয়ে বলে এই জমিগুলো তারা চায়। কিন্তু এই জমিগুলো ছিল মানাদের। মানার ফ্যামিলির তালের বাগান ছিল এই জমিগুলোতে। জেনারেল তেমনের বাবাকে বলে যেভাবেই হোক সে যেন এই জমি তাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে। সেখানে সে ফ্যাক্টরি বানাবে। তেমনের বাবাও জেনারেলকে কথা দেয় সে যেভাবেই হোক জমিগুলো হাতানোর চেষ্টা করবে। পরের দিন জেনারেলের মেয়ে বুসাবা ফটোশুটের বাহানায় জমি দেখতে যায়। সেখানে সে একটা গোখরে সাপের সামনে পড়ে। এ সময় মানা চলে আসে এবং বুসাবাকে বাঁচিয়ে নেয়।
বুসাবা মানাকে রেখে একদম ক্রাশ খেয়ে যায়। মানা তাকে তেমন একটা পাত্তা না দিয়ে চলে যায়। যাই হোক, সাইসা গ্রামের মেয়েদের মতো টুকটাক অনেক কাজই রপ্ত করে ফেলেছিল। সে তালের গুড় বানাতে শিখে গিয়েছিল, সে মাছ ধরাও শিখে গিয়েছিল। এসব নিয়ে সে বেশ খুশি ছিল। সাইসা মানার সাথে কথা বলছিল, এ সময় সেখানে বুসাবা চলে আসে। বুসাবা সাইসাকে দেখেই চিনে ফেলে। সাইসাও কোনো দিকে না তাকিয়ে দৌড় লাগায়। বুসাবার মানাও তাকে পেছনে ফলো করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সাইসা গ্রামের নালার মধ্যে পড়ে যায়। তখন বুসাবার হাত থেকে বাঁচতে সে মুখে কাদা মেখে নেয় আর তিরিং বিরিং ডান্স শুরু করে। সে গ্রামের লোকজনকে বলে তার মধ্যে শুকুর দেবী ভর করেছে। গ্রামের লোকেরা শুকুর দেবীর পূজা করত, তাই তারা সাইসাকে দেবী ভাবতে শুরু করে। এসব দেখে বুসাবা একদম কনফিউজড হয়ে যায়। সে সাইসাকে সাইসা প্রমাণ করতে ব্যর্থ হয়ে চলে যায়। বুসাবা চলে যাওয়ার পর সাইসা মাথার চক্কর দেওয়ার ভান করে আর বলে তার মধ্য থেকে শুকুর দেবী বেরিয়ে গেছে। গ্রামের সরল লোকেরা তাই বিশ্বাস করে নেয়। কিন্তু মানার এবার সাইসার ওপর পুরোপুরি সন্দেহ জন্মে যায়। সে মানার কাছে গিয়ে হাততালি দিয়ে বলে, অসাধারণ অভিনয় করেছো তুমি, তোমার তো অস্কার পাওয়া উচিত। এবার আমি নিশ্চিত তুমিই সাইসা। সাইসা আবারও নিজেকে ডিফেন্ড করে বলে সে সাইসা না, মায়ম। মানা বলে সে এবার প্রমাণ করে দেখাবে সেই সাইসা। দুজনের চ্যালেঞ্জ ছোড়াছুড়ি শেষ হলে সাইসা গুড় জাল দিতে যায়। জাল দেওয়ার সময় সে একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে গুড়ের কড়াই উনুনের উপরে উল্টে ফেলে আর তখন দপদপ করে আগুন জ্বলে ওঠে। সাইসা কি করবে বুঝতে পারছিল না। সে দৌড়ে পানি আনতে যায়। ততক্ষণে মানার বাড়ির লোকেরা পোড়া গন্ধ পেয়ে উনুনের কাছে চলে আসে। মানা কোনোভাবে আগুনটা নিভিয়ে ফেলে। এ সময় আতঙ্কিত সাইসা কোনো দিকে খেয়াল না করে দৌড়ে এসে বালতি পানি ছুঁড়ে মারে। পানির ঝাপটায় দাঁড়িয়ে থাকা সবাই ভিজে যায়। এই ঘটনায় মানার মা সাইসাকে তাড়ানোর একটা ইস্যু পেয়ে যায়। মিলে আগুন লাগিয়ে ক্ষতি করার অজুহাতে তিনি সাইসাকে চাকুরিচ্যুত করেন। স্ত্রীও এই সময় মাকে সমর্থন দেয়, কারণ সে ইদানিং খেয়াল করছিল সাইসার মানা একটু বেশি ঘেঁষাঘেঁষি করছিল। সে চাইছিল না তার ভাই এরকম একটা মেয়ের খপ্পরে পড়ুক, তাই সেও সাইসাকে তাড়াতে চাইছিল। যাই হোক, সাইসা হাত জোর করে সবার কাছে ক্ষমা চায়, কিন্তু মানার মা তার কথা শুনতে চাইছিল না। এ সময় হঠাৎ রেডিও বেজে ওঠে আর রেডিওতে এবারের লটারির উইনিং নম্বরটা বলা হয়। উইনিং নম্বর ৩৩৩ শুনে সবাই লাফিয়ে ওঠে। গতদিন সাইসা যখন শুকুর দেবীর ভান ধরেছিল, গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল এবারের লটারির উইনিং নম্বর কত হবে। সাইসা আন্দাজে ৩৩৩ বলে দিয়েছিল। তো গ্রামের সবাই এবং মানার মা সেই কথা মতো ৩৩৩ কোডের লটারি কেটেছিল। কাকতালীয়ভাবে এই ৩৩৩ কোডেই এবারের লটারির উইনিং নম্বর আসে, তাই সবাই লটারি জিতে যায়। মানার মা তো এক দৌড়ে গিয়ে আগে নগদ টাকায় সোনার যত গহনা আছে সব কিনে নিয়ে চলে আসে। শুধু তাই না, লটারি জেতার খুশিতে সে সাইসার অপরাধও ক্ষমা করে দেয়। সাইসা স্বাভাবিকভাবে আবারও কাজ শুরু করে। সাইসাকে প্রতিনিয়ত খারাপ ব্যবহারের মধ্য দিয়ে যেতে হয় বলে মানার সাইসার জন্য বেশ খারাপ লাগে। মানা সাইসাকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে হ্যাপি আছে কিনা। সাইসা বলে সে এখানে হ্যাপি আছে, কিন্তু তার জন্য মানাদের যে ক্ষতি হয়েছে সেটার জন্য সে অনুতপ্ত। সাইসা মানাকে বলে আজকে তার জন্য যে ক্ষতি হয়েছে মানা যেন সাইসার স্যালারি থেকে সেটা কেটে রাখে। মানা বলে সেটার দরকার নেই, এটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল। সাইসা ভুল করেছে, এতে কোনো সমস্যা নেই, সে ভুল থেকেই শিখবে। মানার সাপোর্ট পেয়ে সাইসার খুব ভালো লাগে। যাই হোক, সাইসা কাজ করছিল। এ সময় মানার মা তাকে ডেকে পাঠায়। তিনি জিজ্ঞাসা করেন পরের লটারি নম্বরটা কি হবে। সাইসা এবার বেকায়দায় পড়ে যায়। আগেরবার না হয় কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল, তাই বলে কি বারবার সেটা সম্ভব? সাইসা আমতা আমতা করলে মানার মা বলে সাইসা যদি এবার লটারির নম্বর ভুল বলে তাহলে তাকে তিনি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। মানার মায়ের কথায় সাইসা একদম অকুল পাথারে পড়ে যায়। এদিকে ক্রংয়ের বাবা আমনাথ জেনারেলের নির্দেশ মতো মানার বাবার কাছে প্রস্তাব নিয়ে যায় সে যেন তার জমিগুলো বিক্রি করে দেয়। আমনাথ ওনাকে লাখ লাখ টাকার লোভ দেখায়, কিন্তু মানার বাবা ওনার অফার রিজেক্ট করে দিয়ে চলে যায়। বাড়ি ফিরে উনি স্ত্রী এবং মানার সাথে এই ব্যাপারে আলোচনা করেন। উনি কিছুতেই নিজের জমিগুলো হাতছাড়া করতে চান না। এদিকে মানার মায়ের কাছ থেকে নিস্তার পেতে সাইসা একটা প্ল্যান খাটায়। সে আবারও তিরিং বিরিং ড্যান্স করে ভান ধরে যেন তার শরীরে শুকুর দেবী ভর করেছে। মিলের কর্মচারীরা সবাই দেবী দেবী বলে তাকে ঘিরে বসে।
একটু পরে মানার মা খবর পেয়ে সেখানে চলে আসে। সেখানে ক্রং আর তেমর্ন উপস্থিত ছিল। সাইসা দেবী সেজে সবাইকে ইনিয়ে বিনিয়ে বোঝায় লটারি কাটা, জুয়া খেলা খারাপ জিনিস, যে কর্ম করবে সে এমনিও একদিন বড়লোক হবে। এসব বোঝানোর পর সাইসা বলে, আমি শুকুর দেবী, আমি আর এই মেয়েটির উপর ভর করব না। এই বলে সে মাথায় চক্কর খাওয়ার ভান ধরে পড়ে যায়। এতে সে একদিকে যেমন সবাইকে মিথ্যা এক্সপেকটেশন থেকে বাঁচায়, আবার নিজেও মানার মায়ের হাত থেকে রক্ষা পায়। সব স্বাভাবিক হলে সাইসা কাজে লেগে পড়ে। তখন মানা তার কাছে গিয়ে বলে, ভালোই অভিনয় দেখালে। সাইসা না বোঝার ভান করে বলে, কোনো অভিনয় না, তার উপর সত্যিই দেবী ভর করেছিল। মানা তার মিথ্যাটা ধরতে পেরে মুচকি মুচকি হাসছিল। এ সময় কোথা থেকে একটা সুন্দর গান ভেসে আসে। দুজনে বাইরে এসে দেখে পানি ছেঁকার সময় শ্রী গান গাইছে। সাইসা বলে, শ্রীর তো অনেক সুন্দর কণ্ঠ। মানা বলে, শ্রীর স্বপ্ন ছিল গায়িকা হওয়া, টিভিতে গান গাওয়া। তার স্বপ্ন পূরণ করতে মানা আর শ্রী ব্যাংককে গিয়েছিল। সেখানে একজন লোকের সাথে তাদের পরিচয় হয়, যে স্ত্রীকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেছিল। কিন্তু সুযোগ দেওয়ার নাম করে লোকটা স্ত্রীকে রেপ করার চেষ্টা করেছিল। এই ঘটনার পরে স্ত্রী তার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেয়। সব শুনে সাইসা মনে মনে ঠিক করে, তার নায়িকা হওয়ার স্বপ্ন যখন পূরণ হবে তখন সে স্ত্রীর স্বপ্ন পূরণেরও ব্যবস্থা করে দেবে। এদিকে তেমর্নের পুরো ফ্যামিলি প্ল্যান করছিল মানা এবং গ্রামের অন্যদের জমিগুলো কিভাবে কবজা করা যায়। তেমর্ন বলে সে গ্রামের সবাইকে জুয়া আর লটারির নেশা ধরিয়ে দেবে। এতে হারতে হারতে একসময় গ্রামবাসীরা তাদের কাছে ধার করা শুরু করবে। তখন ইজিলি তারা ওদের জমিগুলো দখল করে নেবে। তারা এই কাজে মানার মাকেও ফাঁসানোর প্ল্যান করে, কারণ ওই মহিলা অত্যন্ত লোভী ছিল। যাই হোক, রাতে সাইসা হাঁটাহাঁটি করছিল, তখন সে মানাকে এক্সারসাইজ করতে দেখে এগিয়ে যায়। মানা একটা জোনাকি ধরে সাইসার হাতে দেয়। জোনাকিটা হাতে নিয়ে সাইসার অদ্ভুত আনন্দ হয়। সে আগে কখনো জ্বলন্ত জোনাকি হাতে নেয়নি। দুজনের মধ্যে এক অদ্ভুত মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। সাইসার মুগ্ধ হয়ে থাকা চেহারা দেখে মানা বলে ওঠে, খুব সুন্দর। সাইসা এবার একটু লজ্জা পায় এবং সে শুতে যাওয়ার বাহানায় দ্রুত সেখান থেকে চলে যায়। মানা সাইসার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। দুজনে নিজেদের ঘরে ফিরে গিয়ে খেয়াল করে তাদের হার্টবিট খুব দ্রুত চলছে। তাদের কেমন যেন অদ্ভুত শিহরণ ফিল হচ্ছে। সেই রাতে দুজনের কেউই ঘুমোতে পারে না। একা জানালা দিয়ে পূর্ণিমা চাঁদ দেখেই তাদের রাতটা কেটে যায়। পরের দিন মানার মা ক্রংদের স্টোরে যায়। সেখানে ক্রংয়ের মা মানার মাকে গ্রামের অন্যান্য মহিলাদের মধ্যে জুয়া খেলতে বসিয়ে দেয় এবং বোঝায় এই খেলাতে অনেক বেশি লাভ। প্রলোভনে পড়ে মানার মা খেলা শুরু করে। প্রথম দিন হওয়ায় মানার মা একের পর এক দান জিততে থাকে আর তার লোভও আরো বাড়তে থাকে। মানার মায়ের লোভে চকচক করা চোখ দেখে ক্রংয়ের মা মিটমিট করে হাসতে থাকে। এদিকে সাইসা শ্রী আর সুজাইকে নিয়ে বাজার করতে আসে। সাইসার দেয়ালে লাগানো একটা পোস্টারের দিকে নজর যায়। রিসেন্টলি একটা গানের কম্পিটিশন হতে চলেছে। সাইসা শ্রীকে বলে সেখানে পার্টিসিপেট করতে, কিন্তু শ্রী এতে রাজি হয় না। তবুও সাইসা নাছোড়বান্দা, তাকে বোঝাতেই থাকে। সাইসা পার্টিসিপেন্ট ফর্ম তুলে স্ত্রীকে বোঝাতে বোঝাতে ক্রংদের স্টোরে চলে আসে। সেখানে এসে তারা মানার মায়ের হাসির আওয়াজ শুনতে পায়। সুজাই মাকে খুঁজতে যেতে চাইলে ক্রং তাকে বাধা দিয়ে বলে তার মা এখানে নেই। এ সময় মানাও সেখানে চলে আসে এবং সবাই মিলে ভেতরে গিয়ে দেখে মানার মা বাকি মহিলাদের সাথে রেডিও শুনছে। আসলে তারা আসার খবর মহিলারা আগেই পেয়ে গিয়েছিল, তাই তারা দ্রুত জুয়ার বোর্ড গুছিয়ে নেয়। তাই এই যাত্রায় ধরা পড়া থেকে বেঁচে যায়। সবাই চলে যাওয়ার পর তারা আবারও খেলা শুরু করে। এদিকে বাড়ি ফেরার পরেও সাইসা স্ত্রীর পেছনে লেগে থাকে, কিন্তু স্ত্রী বরাবরের মতো আবারও রিজেক্ট করে দেয়। স্ত্রী বলে সে স্বপ্ন পূরণ করতে গিয়ে যে দুঃস্বপ্নের মধ্যে পড়েছিল সেই দুঃস্বপ্নের বেড়াজাল থেকে সে কখনো বের হতে পারবে না। এই বলে স্ত্রী চলে যায়। সাইসা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। যাই হোক, অন্যদিকে মানার মা পুরোপুরি জুয়ার নেশায় মজে গিয়েছিল। প্রথম দিন নুব মহিলাদের সাথে জিতে তার ভিতরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছিল। তাই পরের দিন সকাল হতেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ক্রংয়ের মা তাকে বড় জুয়ার আস্তানায় নিয়ে যায়, যেখানে প্রফেশনাল জুয়ারিদের মধ্যে মানার মা পাত্তাই পাচ্ছিল না। সে তার সব টাকা হেরে যায়, তারপরে তার গহনাগুলোও রেখে যায়। তখন কৌশলে ক্রংয়ের মা তাকে টাকা ধার দেয়। তখন সে ধারের টাকা নিয়ে খেলা চালিয়ে যায়। ততক্ষণে মানা আর তার বাবাও বুঝে যায় সে আবারও জুয়া খেলা শুরু করেছে। তাই বাপ ছেলে মিলে তাকে খুঁজতে বের হয়, কিন্তু পুরনো জুয়ার আস্তানায় গিয়ে দেখে সেখানে কেউ নেই। জুয়ার আস্তানা নতুন কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে আজ সিঙ্গিং কম্পিটিশনের দিন ছিল। সাইসা স্ত্রীকে যেভাবেই হোক কম্পিটিশনে নিয়ে যাওয়ার কথা ভাবে। সে এবার তেমরনের সাথে হাত মেলায় এবং স্ত্রীকে কম্পিটিশনে নিয়ে যাওয়ার প্ল্যান বানায়। সাইসা প্রথমে কাঠ ফাড়তে গিয়ে ড্রামা শুরু করে যেন তাকে সাপে কেটেছে। এটা শুনে স্ত্রী সাইসাকে নিয়ে গাড়িতে করে হাসপাতালের দিকে রওনা দেয়। মাঝপথে তেমন গাড়ি আটকে স্ত্রীকে বেঁধে গাড়ির পেছনে তুলে নেয়। তারপর তারা স্ত্রীকে সোজা শোয়ের প্লেসে নিয়ে যায়। স্ত্রী গান গাইতে চাইছিল না। কিছুক্ষণের মধ্যে স্ত্রীর ডাক আসে, কিন্তু তবুও সে গাইবে না বলে জেদ ধরে। তাই তেমন তাকে ধরে সোজা মঞ্চে মাইকের সামনে দাঁড় করিয়ে দেয়। এ সময় খবর পেয়ে মানাও সেখানে চলে আসে। মানা স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে আনতে যাবে, তার আগেই স্ত্রী অবশেষে গান ধরে। স্ত্রীর গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। গান শেষে একজন বিচারক স্ত্রীর গলায় মালা পরিয়ে দিতে যায়। তখন স্ত্রী লোকটাকে দেখে চিনতে পারে এটা সেই লোকটা যে কয়েক বছর আগে গান গাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্ত্রীকে রেপ করতে চেয়েছিল। স্ত্রী নিজেকে সংযত করতে না পেরে তাকে লাথি মেরে দেয়। তারপর তার উপর ঝাঁপিয়ে পড়ে। স্ত্রীর মুখ থেকে লোকটার ব্যাপারে জানার পর মানা, তেমন, সাইসা সবাই তাকে ধরে মারতে থাকে এবং কুপোকাত করে ফেলে। যাই হোক, স্ত্রীকে এই কম্পিটিশনের উইনার করা হয়। স্ত্রী যে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল সেখানে ক্রংও পার্টিসিপেট করেছিল। ক্রংয়ের বাবা জাজদের ঘুষটুস দিয়ে সব সেটেলও করে রেখেছিল, কিন্তু স্ত্রীর এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের কারণে ক্রং আর উইনার হতে পারে না। এজন্য বাড়ি ফিরে ক্রং তেমনকে দোষারোপ করতে থাকে সে কেন স্ত্রীকে স্টেজে নিয়ে গেল। ভাই বোনের প্যানপ্যানানি দেখে তাদের বাবা বিরক্ত হয়ে বলে, তোরা এরকম ঘ্যান ঘ্যানানি শুরু করলে আমাকে মানাদের জমির দলিল কে এনে দেবে। ঠিক এ সময় ক্রংয়ের মা মানাদের একটা জমির দলিল নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢোকে। মানার মায়ের কাছ থেকে সে টাকা ধার দেওয়ার নামে এই দলিলটা হাতিয়ে নিয়েছে। তারা মানার মাকে আরও জুয়ার অ্যাডিক্ট করে দিয়ে বাকি জমিগুলোর দলিলও হাতিয়ে নেয়ার প্ল্যান করে। এদিকে স্ত্রী আজকের পারফরমেন্সের কারণে নিজের কনফিডেন্স আবারও ফেরত পায়। সে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। সাইসার উপরেও তার এবার ভালো ধারণা জন্মে। সবাই স্ত্রীকে নিয়ে খুব খুশি ছিল, কিন্তু তারা মানার মাকে নিয়ে খুবই বিচলিত ছিল। তার আচরণ কারো কাছেই সুবিধার মনে হচ্ছিল না। তারা মাকে জিজ্ঞাসাবাদ করেও কিছু জানতে পারে না। তখন সুজাই মুখ খোলে। সে জানিয়ে দেয় রাতে সে মাকে ঘর থেকে টাকা আর গহনা নিয়ে বের হতে দেখেছে। এটা শুনে তারা বুঝে যায় মানার মা জুয়া খেলা শুরু করেছে। এই জুয়ার আস্তানাটা বন্ধ করার জন্য মানার সাইসা বের হয়। তারা খুব সাবধানতার সাথে আস্তানার ভেতরে ঢোকে এবং মানার মাকে জুয়া খেলতে দেখতে পায়। মাকে দেখে মানা খুব আপসেট হয়ে যায়। সে কিছু করার আগেই আস্তানার গুন্ডারা তাদেরকে দেখে ফেলে। গুন্ডারা তাদের ওপরে গুলি চালাতে শুরু করে। একটা গুলি মানার হাতে লাগে। মানার সাইসা কোনো রকম গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে মানার মাও জেনে যায় মানা এখানে এসেছিল। এটা শুনে মহিলা চিন্তিত হয়ে পড়ে, না জানি বাড়ি গেলে আজ কি অপেক্ষা করছে তার জন্য। এদিকে মানার সাইসা গাড়ি করে যাবার সময় খেয়াল করে গুন্ডাগুলা তাদের পেছনে আসছে। তাই তারা নদীর কাছে এসে একটা বোটের ভেতরে লুকিয়ে পড়ে। গুন্ডারা সেখানেও চলে আসে। তারা প্রায় ধরা পড়েই যাচ্ছিল। এ সময় বোটের লোকজন এসে গুন্ডাগুলোকে তাড়িয়ে দেয়। বোটের লোকেরা মানার পরিচিত ছিল, তাই তারা মানা এবং সাইসাকে সেফ প্লেসে ছেড়ে দেয়। সাইসা মানার হাতে ড্রেসিং করিয়ে দেয়। বাড়ি ফিরতেই মানার মা মানাকে নিয়ে অস্থির হয়ে পড়ে, কিন্তু মানা মাকে সরিয়ে দেয় এবং বাড়ির সবাইকে জানিয়ে দেয় মা জুয়ার আস্তানাতেই ছিল। মানার মা স্বীকার করে সে জমি বন্ধক দিয়ে জুয়া খেলেছে। এটা শুনে সবাই মানার মাকে বকাবকি শুরু করে। মানার মা ক্ষমা চেয়ে বলে সে আর কখনো জুয়া খেলবে না। মায়ের সাথে কথা বলা শেষ করে মানা সাইসার কাছে যায় এবং সাইসাকে তার পার্সটা ফিরিয়ে দেয়। পালানোর সময় সাইসা পার্সটা নিতে ভুলে গিয়েছিল। তখন মানা সেটা তুলে নেয়। পার্সে সাইসার আসল আইডি কার্ড ছিল। সেখান থেকে মানা শিওর হয়ে যায় সে মায়ম না বরং সাইসা। কথাটা সাইসা জেনে খুব অস্থির হয়ে পড়ে। সাইসা বুঝতে পারে সে আর মিথ্যা বলে নিজেকে গোপন রাখতে পারবে না। তাই সে মানাকে সিনেমার স্ক্রিপ্টটা দেখায় এবং সব ঘটনা খুলে বলে যে সে একটা সিনেমায় লিড রোল পেয়েছে। সেখানে তাকে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে হবে। তাই গ্রামের মেয়েরা কিভাবে জীবন কাটায় সেটা জানতেই সে এখানে এসেছে। সাইসা ভেবেছিল মানা সব শুনে হয়তো তাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে, কিন্তু সব শুনে মানা সাইসাকে সাপোর্ট করে, তার স্ট্রাগলকে সম্মান দেখায়। এতে সাইসা খুব খুশি হয়ে যায় এবং মানাকে তার আরো ভালো লাগতে শুরু করে। এদিকে মানার মা নিজের কর্মকাণ্ড নিয়ে খুব অনুতপ্ত হয়ে পড়েছিল। তাই সে ঘুমের ট্যাবলেট খেয়ে সুইসাইডের চেষ্টা করে।
ট্যাবলেট খাওয়ার সময় গলায় আটকে যখন সে ছটফট করছিল, তখন মানা আর তার বাবা রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আওয়াজ শুনে তারা ভেতরে ঢুকে মানার মাকে উদ্ধার করে। তারা ভেবেছিল মাকে আর বাঁচানো যাবে না। এ সময় সাইসা এসে ট্যাবলেটের কৌটাটা নিয়ে দেখে মানার মা আসলে ঘুমের ট্যাবলেটের জায়গায় ভুলে ভিটামিন ট্যাবলেট খেয়ে ফেলেছে। নিজের নির্বুদ্ধিতায় মানার মা নিজেই ফিক করে হেসে ফেলে। তবে এই ঘটনায় লাভের মধ্যে লাভ যা হয় তা হলো মানার মাকে সবাই বুঝিয়ে সুঝিয়ে এবারের মতো ক্ষমা করে দেয়। তারপর বুদ্ধর প্রতিমার সামনে বসিয়ে তাকে দিয়ে প্রতিজ্ঞা করায় সে আর কখনো জুয়া খেলবে না। কিন্তু ক্রঙের মায়ের সাথে দেখা হবার পর সে আবারও বিগড়ে যায়। ক্রঙের মা তাকে ব্রেইন ওয়াশ করে আবারও জুয়ার আড্ডায় বসিয়ে দেয়। মানার মা আবারও প্রতিজ্ঞা ভেঙে জুয়া খেলতে বসে যায়। সেই সাথে ক্রঙের মা তাকে কনভিন্স করে ফেলে সে যেন দ্রুত মানার সাথে ক্রঙের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। এজন্য মানার মা সন্ন্যাসীদের বাড়িতে ডেকে খাবারের আয়োজন করে। খাওয়া শেষে সাইসা খাবারের প্লেটগুলো নিয়ে চলে যাচ্ছিল, তখন মানার মা সন্ন্যাসীকে বলে তিনি যেন মানার ক্রঙের বিয়ের জন্য একটা ভালো দিন ঠিক করেন। এটা শুনে সাইসার হাত থেকে ট্রেটা পড়ে যায়। মানার বিয়ের কথা শুনে সে খুবই আপসেট হয়ে পড়ে। এদিকে সন্ন্যাসী যখন বিয়ের তারিখের জন্য ক্যালকুলেশন করছিল, তখন সুজাই উঠে দাঁড়িয়ে বলে সে চায় না মানা ক্রঙকে বিয়ে করুক। সে বিয়েতে বাঁধা হয়ে দাঁড়ালে সেদিন আর সন্ন্যাসী বিয়ের ডেট ঠিক করতে পারে না। সন্ন্যাসী চলে গেলে মানাও তার মাকে জানিয়ে দেয় সে ক্রঙকে বিয়ে করবে না। মানার তার বাবা দুজনে মিলে মানার মাকে অনেক বোঝায় ক্রঙের ফ্যামিলি নিজেদের স্বার্থের জন্য মানার সাথে ক্রঙের বিয়ে দিতে চায়। তাদের আসল উদ্দেশ্য জমিগুলো হাতানো। কিন্তু মানার মায়ের মাথায় এসব কথার কিছুই ঢোকে না, কারণ সে তো আগে থেকেই ব্রেইন ওয়াশড। তবুও মানা স্পষ্ট জানিয়ে দেয় সে কিছুতেই ক্রঙকে বিয়ে করবে না। মায়ের সাথে কথা বলা শেষ করে মানা সাইসার কাছে যায়। সাইসা মানার উপর আপসেট হয়েছিল। মানা সাইসাকে বলে সে ক্রঙকে বিয়ে করছে না। যাকে সে ভালোবাসে না তাকে বিয়ে করার প্রশ্নই আসে না। সে যাকে ভালোবাসবে বিয়েও শুধু তাকেই করবে। এটা শুনে সাইসা ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে আনন্দে নাচতে শুরু করে। তার খুশি যেন আর ধরছিলই না। কিন্তু এদিকে সবার বারণ সত্ত্বেও মানার মা সন্ন্যাসীকে দিয়ে একটা বিয়ের ডেট বানিয়ে নেয়। সে সন্ন্যাসীর ক্যালকুলেশনের কাগজটা নিয়ে ক্রঙের বাড়িতে যায় এবং এই মাসে এঙ্গেজমেন্ট আর পরের মাসে বিয়ের ডেট ফাইনাল করে ফেলে। পরের দিন মানার মা মানাকে কৌশলে ক্রঙদের বাড়িতে নিয়ে যেতে চাইছিল আর সেখানে এঙ্গেজমেন্টের সব রকম ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু এই কথাটা সুজাই জেনে যায়। তাই সে সাইসার ঘরে গিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকে। মানার মা যখন বের হতে যাচ্ছিল তখন জানতে পারে সুজাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। কাজকর্ম রেখে সবাই সুজাইকে খুঁজে বেড়াতে শুরু করে। একসময় অপেক্ষা সহ্য করতে না পেরে ক্রঙদের বাড়ির লোকও চলে আসে, কিন্তু তবুও সুজাইকে খুঁজে পাওয়া যায় না। দিন পেরিয়ে যখন বিকেল প্রায়, তখন সাইসা নিজের ঘরে ঢুকে সুজাইকে খুঁজে পায়। এখানে মানার মা সাইসাকে ভুল বুঝে ফেলে। সে সাইসাকে কষে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে তুই আমার ছেলেকে ফাঁসাতে চাস? তুই মানার সাথে ক্রঙের বিয়ে হতে দিবি না বলেই সুজাইকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছিলি, তাই না? এ সময় সুজাই মাঝখানে চলে আসে আর বলে তাকে কেউ লুকিয়ে রাখেনি, বরং সে নিজেই লুকিয়ে রাখার ভান করেছিল, কারণ সে চায় না মানার সাথে ক্রঙের বিয়ে হোক। মানাও বলে ওঠে এসব টালবাহানা করে লাভ নেই, সে ক্রঙকে বিয়ে করবে না। ক্রঙকে সে সবসময় শুধু বন্ধু হিসেবেই দেখে এসেছে। মানার কথা শুনে ক্রঙের বাবা রেগে যায় আর আচ্ছা মতো কথা শুনিয়ে ফ্যামিলি নিয়ে সেখান থেকে চলে যায়। তারা বাড়ি ফিরে দেখে পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড। এ সময় জেনারেলের ফোন আসে আর ক্রঙের বাবাকে অ্যালার্ট করে দিয়ে বলে তাকে যেন দ্রুত জমিগুলো পাইয়ে দেবার ব্যবস্থা করে দেয়া হয়, না হলে জেনারেল কাউকে ছাড়বে না। আজ শুধু বাড়ি লণ্ডভণ্ড করেছে, পরের বার জীবনটাই লণ্ডভণ্ড করে দেবে। জেনারেলের হুমকিতে ক্রঙের বাবা ঘাবড়ে যায় আর তেমনকে নির্দেশ দেয় যেভাবেই হোক সে যেন দ্রুত মানাদের জমিগুলো কবজা করার ব্যবস্থা করে। এদিকে বিয়ে ভাঙায় মানার মাও খুব চিৎকার চেঁচামেচি শুরু করে। সে কারো কথা মানতেই চাইছিল না। তার উপর আবার মানা মাকে সাইসার কাছে ক্ষমা চাইতে বলে, কারণ তিনি বিনা দোষে সাইসাকে চড় মেরেছেন। এতে মানার মা আরো ক্ষিপ্র হয়ে যায়। মার ছেলের মাঝে এখান থেকেই মন কষাকষি শুরু হয়ে যায়। তেমন সাইসাকে পছন্দ করত, কিন্তু বাবার চাপে পড়ে সে বা শ্রীয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করে, কারণ মানার ক্রঙের বিয়ে ক্যান্সেল হওয়ায় এখন শুধু মানার বোন শ্রী তাদের একমাত্র অপশন থাকে। শ্রী তেমনকে বিয়ে করতে পারলে তারা ইজিলি মানাদের সম্পত্তি হাতিয়ে নিতে পারবে। যাই হোক, তেমন এত সব ভেজালের মধ্যে পড়ে মনের দুঃখে মদ খাচ্ছিল, তখন সেখান দিয়ে শ্রী যাচ্ছিল।
স্ত্রী তেমনকে উদাস দেখে এগিয়ে যায়, তারপর মদ খেতে বারণ করে। তেমন তার কথা না শুনলে সে উঠে চলে যাচ্ছিল। তখনই আবার তেমন স্ত্রীর হাত ধরে টান দেয় এবং কোলের ওপর বসিয়ে নেয়। তারপর স্ত্রীর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্ত্রী কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিকে সকালে মানা তাল গাছে উঠতে গিয়ে পড়ে যায়, আর এই সুযোগটা কাজে লাগিয়ে মানার বাবা তার ভাগ্য গণনা করে মানার মাকে বলে, মানার সময় খুব খারাপ যাচ্ছে, এ সময় তাকে কারোর সাথে বিয়ে দেয়া যাবে না, যার সাথে মানার বিয়ে হবে সেই মরে যাবে। এটা শুনে মানার মা যতটা ঘাবড়ে যায় তার চেয়ে বেশি ঘাবড়ে যায় ক্রং আর তার মা। ক্রং বলে সে আর মানাকে বিয়ে করতে চায় না, এত অল্প বয়সে সে মরতে পারবে না। যাই হোক, সেদিন রাতে গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সবাই সেজে গুজে অনুষ্ঠানে এসে নাচ গান করছিল। তেমন একটা কথা বলার নাম করে সেখানে স্ত্রীকে ডেকে আনে। স্ত্রীও কৌতূহলবশত চলে যায়। অনুষ্ঠানে মানার সাইসাও এসেছিল। তারা একসাথে নাচতে শুরু করে, আর এদিকে ততক্ষণে তেমন স্ত্রীকে আই লাভ ইউ বলে দেয়। স্ত্রী তো কথাটা শুনে তেমনকে পিটাতে শুরু করে আর বলে, আমি কি ফাজলামোর জিনিস? কাল পর্যন্ত তুই সাইসার জন্য পাগল ছিলি, আর আজ আমাকে আই লাভ ইউ বলছিস? এটা কি ফাজলামি করার ব্যাপার? স্ত্রী তেমনকে পিটিয়ে চলে যায়। অন্যদিকেও মানাও নাচের এক ফাঁকে সাইসাকে নিজের মনের কথাটা বলে দেয়। সাইসা প্রথমে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। সে ভেবেছিল সে স্বপ্ন দেখছে, কিন্তু মানা তাকে বলে সে যা বলছে ভেবেই বলছে, সে সব পরিস্থিতিতে সবসময় সাইসার পাশে থাকবে। সাইসা তো আনন্দে আত্মহারা হয়ে যায়। বাড়ি ফিরেও তার ঘোর কাটছিল না। আনন্দে সে একদম বাঁধ ছাড়া হয়ে পড়ে। পরের দিন সাইসা কাঠ ফাড়াই করছিল। তখন মানা তার কাছে গিয়ে রোমান্স দেখানোর চেষ্টা করে। দুজনে হাত ধরে গল্প করছিল। এ সময় সেখানে ক্রং, তেমন, স্ত্রী সহ বাড়ির বাকিরা চলে আসে। ক্রং দুজনকে এভাবে দেখে রেগে আগুন হয়ে যায় আর এক গামলা পানি সাইসার ওপর ছুঁড়ে মারে। যদিও মানার সামনে দাঁড়িয়ে সাইসাকে প্রোটেক্ট করে, তারপর মানা ক্রংকে বকাঝকা করে বলে সে সাইসাকে ভালোবাসে, তাই ক্রং যেন আর কখনো সাইসার সাথে এরকম বিহেভ করার সাহস না দেখায়। এই বলে মানা সাইসার হাত ধরে সবার সামনে দিয়ে চলে যায়। যদিও এই সময় মানার মা সেখানে ছিল না, কারণ সে ক্রংয়ের মায়ের সাথে জুয়া খেলতে গিয়েছিল। মানার মা রাতের বেলা চুপি চুপি বাড়ি ঢুকতে গিয়ে দেখে মানার বাবা তখনও জেগে আছে। তিনি জিজ্ঞাসা করেন এত রাত পর্যন্ত সে কোথায় ছিল। মানার মা মিথ্যা করে বলে মন্দিরে সে একটা নাটকের রিহার্সাল করছিল। মানার বাবা আর এই ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না। পরের দিন সকাল হতেই মানার মা সাদা ধবধবে ড্রেস পরে নাটকের রিহার্সালের নাম করে জুয়া খেলতে বেরিয়ে পড়ে। মায়ের যাওয়ার দেখে স্ত্রীর সন্দেহ হয়, তাই সে ব্যবসার হিসাবপত্র চেক করতে বসে। সে সব হিসাব করে দেখে অনেকগুলো টাকার হিসাব মিলছে না। সে মায়ের ঘরে গিয়ে বাক্স খুলে দেখে সেখান থেকে এক বাক্সের টাকা সব গায়েব। এতে স্ত্রী রেগে আগুন হয়ে যায় আর একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। সে আর জুয়ার আখড়া ছাড়খাড় করে দেওয়ার কথা ভাবে। স্ত্রীর বন্দুক হাতে বের হবার কথা শুনে মানার সাইসাও বেরিয়ে পড়ে। তারা তিনজনে একসাথে জুয়ার আস্তানায় গিয়ে দেখে তাদের মা সহ গ্রামের অন্যান্যরা বুদ্ধর মূর্তির সামনে বসে পূজা করছে। আসলে স্ত্রীকে এভাবে বের হতে তেমর্ণ দেখে ফেলেছিল, তাই সে অন্যদের আসার আগেই এখানে এসে সবাইকে অ্যালার্ট করে দেয় এবং জুয়ারিরা পূজা করার ভান ধরে। কিন্তু তাদের এই ভাব দেখে ওদের তো আর কিছু করার ছিল না। তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে মানার মাকে মানার বাবা জিজ্ঞাসা করে বাক্সের টাকাগুলো কোথায়। মানার মা বলে সে সব টাকা দান করে দিয়েছে। এই কথার পর তাকে আর কেউ কিছু বলার সুযোগ পায় না। এরপর ক্রংয়ের মা আর মানার মা মিলে সাইসাকে আবারও বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করে, তাই তারা তাকে দিয়ে অতিরিক্ত খাটনি করিয়ে নেয়। তারা সারাদিন ধরে সাইসাকে দিয়ে তালের চোখ বের করিয়ে নেয়। এই কাজটা শেষ হলে আবারও তাকে বলা হয় মিল পরিষ্কার করতে, আর অন্য কর্মচারীদের বলা হয় কেউ যেন সাইসাকে হেল্প না করে। বেচারি সাইসা ক্লান্ত হয়ে মিল পরিষ্কার করতে থাকে। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। সাইসার শরীর আর চলছিলই না। কোন রকম সে হাত নাড়াচ্ছিল। এর মধ্যে আবার এক বালতি পানি নিচে পড়ে যায়। এবার সাইসার সহ্য করতে পারে না। সে এবার কেঁদে ফেলে। তবু উঠে নিজেকে শক্ত করে পানি পরিষ্কার করতে লাগে। এ সময় সেখানে স্ত্রী চলে আসে। সে মুছনিটা নিয়ে সাইসাকে চলে যেতে বলে, বাকিটুকু কাজ সে সামলে নেবে। সাইসা চলে গেলে সেখানে তেমর্ণ আসে আর স্ত্রীর কাজে হেল্প করতে শুরু করে। এদিকে সাইসা খিদেতে মরে যাচ্ছিল। সারাদিন তার খাওয়া নেই, তার উপর আবার হাড় ভাঙা খাটুনি। সাইসা দ্রুত ভাত রান্না করতে যাচ্ছিল, কিন্তু তার হাত থেকে ভাতের হাঁড়িটা পড়ে যায়।
এবার সাইসা হতাশায় বসে কাঁদতে শুরু করে। এ সময় মানা আসে এবং সাইসার খাবারের ব্যবস্থা করে দেয়। খাওয়ার সময় সাইসাকে এটা সেটা বলে মানা তার মন ভালো করে দেয়। পরের দিন সাইসা কাঠ ফাড়ছিল। এ সময় ডিরেক্টর তাকে দেখার জন্য আসে। সাইসার কাজ দেখে ডিরেক্টরের চোখ ছানা বড়া হয়ে যায়। সাইসাকে যে রোলের জন্য এখানে পাঠানো হয়েছিল, সাইসা সেই রোলের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তাকে একদম গ্রাম্য মেয়েদের মতো লাগছিল। ডিরেক্টর তাকে আড়াল থেকে দেখছিল। তখন মানা তার কাছে যায়। সে ডিরেক্টরকে বলে সে সাইসার ব্যাপারে সব সত্যি জেনে গিয়েছে। মানা ডিরেক্টরকে এটাও বলে তার পারফেক্ট হয়ে উঠতে আরো 1 মাস লাগবে। আসলে মানা আরো বেশি সময় সাইসাকে কাছে পেতে চাইছিল। ডিরেক্টর মানার কথা মতো সাইসাকে গিয়ে বলে তাকে আরো 1 মাস এখান থেকে ট্রেনিং নিতে হবে। এটা শুনে সাইসা আরো হতাশ হয়ে পড়ে। এই 1 মাসেই তার যে অবস্থা হয়েছে, তাতে আরো 1 মাস থাকলে সে তো মরেই যাবে। রাতে সাইসা ফ্রাস্ট্রেশনে ড্রিঙ্ক করতে থাকে। এ সময় মানা সেখানে আসে এবং সাইসাকে বলে মাত্র 1 মাসেরই তো ব্যাপার, সে সাইসাকে সাপোর্ট দিয়ে তার পাশে থাকবে। এটা শুনে সাইসা ভরসা পায়। বাইরে বৃষ্টি হচ্ছিল, সাথে মেঘের গর্জন। দুজনে এ সময় রোম্যান্টিক হয়ে পড়ে আর উল্টাপাল্টা করে ফেলে। সকালে সাইসা ঘুম ভেঙে দেখে সে মানার কোলের ভেতরে শুয়ে আছে। এটা দেখে তো সাইসার হুঁশ জ্ঞান সব হারিয়ে যায়। মানা তাকে বোঝায় তারা কিছু অন্যায় করেনি, যা করেছে ভালোবাসা থেকেই করেছে, তাই অনুতপ্ত হওয়ার কিছু নেই। এরই মধ্যে আবার বাইরে ক্রঙের ফ্যামিলি আবারও ক্রঙের সাথে মানার বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তখন মানা সাইসাকে হাত ধরে তাদের সামনে নিয়ে গিয়ে বলে সে শুধু সাইসাকেই বিয়ে করবে। কথাটা শুনে মানার মা তখনই ফিট হয়ে যায়। ক্রঙের বাবা রাগারাগি করে ফ্যামিলি নিয়ে বের হয়ে চলে যায়। মানার মা সাইসাকে বলে সে কখনোই তাকে বৌমা হিসেবে মেনে নেবে না। সাইসাও তাকে চ্যালেঞ্জ করে বলে সেও হাল ছাড়বে না, সে শাশুড়ির মন জুগিয়েই ছাড়বে। পরের দিন মানার মা সাইসাকে শায়েস্তা করার জন্য সুগার মিলের সব কর্মচারীদের ছাঁটাই করে দেয় আর সবার কাজের দায়িত্ব একা সাইসাকে দেয়। সাইসাও হার না মানা সে একাই সব কাজ করতে শুরু করে। দুপুরে খাওয়ার সময় হলে মানা এসে তাকে মুখে তুলে খাইয়ে দিয়ে যায়। দিন শেষে দেখা যায় মানার মা সাইসাকে যা কাজ দিয়েছিল সাইসা সব ঠিকঠাক ভাবে শেষ করে। তখন মানার মা সাইসাকে সেকেন্ড চ্যালেঞ্জ দেয়, আর সেটা হলো তালগাছে চড়া। তাদের দুজনের মধ্যে কম্পিটিশন হবে। দুজনের মধ্যে যে সবচেয়ে আগে গাছে চড়ে আবারও নেমে আসতে পারবে সেই উইনার হবে। সাইসা কিছু না ভেবেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু সে তো জানতোই না কিভাবে গাছে চড়তে হয়। পরের দিন মানার মা যখন জুয়া খেলতে গিয়েছিল, মানা তখন সাইসাকে তালগাছে চড়া শিখিয়ে দেয়। একদিনেই সাইসা খুব ভালোভাবে গাছে চড়া শিখে যায়। পরের দিন দুজনের কম্পিটিশন শুরু হয়। দুজনে একসাথে গাছে ওঠে, কিন্তু নামার সময় মানার মা সাইসার চেয়ে কিছুটা এগিয়ে ছিল, তাই সাইসা অনেকটা উঁচু থেকেই লাফ দেয় আর দুজন একসাথে মাটিতে নামায়। দুজনের মধ্যে টাই হয়ে যায়। যদিও উপর থেকে লাফ দেয় সাইসা পায়ে কিছুটা চোট পায়, তার হাঁটতে সমস্যা হচ্ছিল, তাই মানা তাকে ঘাড়ে করে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। এদিকে সাইসার মা সাইসাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নটা দেখার পর ওনার মনের মধ্যে কু ডাকতে থাকে, তাই তিনি সাইসাকে দেখার জন্য ডিরেক্টরকে নিয়ে গ্রামে চলে আসে। গাছের আড়াল থেকে সাইসাকে এত কঠোর পরিশ্রম করতে দেখে উনি আবেগে কেঁদেই ফেলেন। এক পর্যায়ে সাইসা খেয়াল করে গাছের আড়াল থেকে কেউ একজন তাকে ফলো করছে। স্কার্ফ ওরা দেখে সাইসা আন্দাজ করে এটা হয়তো তার মা, তাই সে গাছের দিকে এগিয়ে যাচ্ছিল। সাইসাকে এগিয়ে আসতে দেখে তার মা সেখান থেকে দৌড়াতে শুরু করে। সাইসাও পেছনে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে তার মা একটা পুকুরের পাড়ে ঝাঁপিয়ে পড়েছিল, তাই সাইসা তাকে আর খুঁজে পায় না। অন্যদিকে মানার মা জুয়া খেলতে যাওয়ার পর জুয়ার আস্তানায় পুলিশ চলে আসে, তাই মানার মা পালিয়ে কোনো রকমে বাড়ি ফিরে আসে। তবে তার কাছে থাকা টাসের কারণে সে আজ বাড়ির সবার কাছে ধরা পড়ে যায়। সবাই তাকে বকাঝকা শুরু করলে মানার মা জানায় সে শুধুমাত্র জুয়া খেলতেই গিয়েছিল যাতে সে জুয়ার আসল মালিকের নাম জানতে পারে, তার কোনো খারাপ ইন্টেনশন ছিল না। এবারও সবাই তার কথা বিশ্বাস করে নেয় এবং সবাই মিলে জুয়ার মালিককে ধরার প্ল্যান করে। তাদের সন্দেহ ছিল তেমনের ফ্যামিলি এর সাথে জড়িত, তাই তারা আলাদা আলাদাভাবে তেমনের বাড়ির সবাইকে ম্যানিপুলেট করে সব প্রমাণ জোগাড় করার প্ল্যান বানায়। স্ত্রী চলে যায় তেমনের কাছে আর তার সাথে ভাব জমানোর চেষ্টা করে। মানার মা ক্রংদের স্টোরে যায়। সেখানে মানা ক্রঙের কাছে বসে আর মানার মা জুয়ার ব্যাপারে ক্রঙের মায়ের সাথে কথা বলতে যায়।
এদিকে সাইসাও একই সময় বাজারে কিছু কেনাকাটা করতে এসেছিল। তখনও সাইসার মা সাইসাকে ফলো করছিল। সাইসা অনুভব করছিল কেউ হয়তো তাকে ফলো করছে, কিন্তু সে তাকে দেখতে পারছিল না। কেনাকাটা শেষ করে সাইসা যখন বের হচ্ছিল, তখন মাস্ক পরা দুজন গুন্ডা সাইসাকে ধরে টানাটানি শুরু করে। এ সময় সাইসার মাও আড়াল থেকে বেরিয়ে আসে। গুন্ডারা ওনাকেও মারতে শুরু করে। ততক্ষণে মানা খবর পেয়ে সেখানে চলে আসে আর গুন্ডাদের মেরে ভাগিয়ে দেয়। এরপর সাইসার মা মানাদের বাড়িতে আসে। সাইসার মা জানিয়ে দেয় সাইসা কোনো সাধারণ মেয়ে না, সে নামকরা একটা পত্রিকা অফিসের মালিক। তার উপর সাইসা শীঘ্রই মুভি স্টার হতে চলেছে। এত সব শুনে মানার মা সাইসাকে নিজের বৌমা হিসেবে মেনে নেয় না। এতে সাইসার মা রেগে যায়, কারণ সাইসাকে অপমান করা হচ্ছিল। দুজনের মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন সাইসা ডিরেক্টর মিলে সাইসার মাকে কোনো রকম সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর তিনি সাইসার রুম থেকে নাক ছিটকে ফেলেন। এরকম একটা রুমে সাইসা কিভাবে ছিল উনি ভেবেই পান না। তিনি সাইসাকে বলেন এখনই জিনিসপত্র গুছিয়ে নিতে। সাইসাকে তিনি এখনই নিয়ে যাবেন, কিন্তু সাইসা বলে সে নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। সাইসার মাও সাইসার দৃঢ়তা দেখে আর কিছু বলে না, কিন্তু তিনি আর মেয়েকে কিভাবে বোঝাবেন যে সাইসার যে সিনেমায় লিড রোলে অভিনয় করার কথা ছিল, সেই সিনেমায় সাইসার প্রডিউসার আন্টি জেনারেলের মেয়ে বুসাবাকে কাস্ট করে ফেলেছে। জেনারেল এই সিনেমায় স্পন্সর করতে চেয়েছিল, তাই প্রডিউসার এই সিদ্ধান্ত নেয়। সাইসা এই কথাটা জানতে পারলে একদম ভেঙে পড়বে, তাই মেয়েকে তিনি কথাটা জানানোর সাহস পান না। তিনি ডিরেক্টরের সাথে এই ব্যাপারে কথা বলছিলেন, তখন মানা আড়াল থেকে তাদের কথা শুনে ফেলে এবং সেও সাইসাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ব্যাপারে জেনে যায়। মানা সাইসার মাকে ভরসা দিয়ে বলে সাইসাকে এখানে রেখে যেতে। সে সাইসার কেয়ার করবে এবং তাকে এই ব্যাপারে কিছু জানতে দেবে না। সাইসার মা ভরসা পেয়ে সাইসাকে রেখেই ফিরে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত শুটিং স্পট হিসেবে মানাদের গ্রামকেই সিলেক্ট করা হয়। ডিরেক্টর মানাকে গিয়ে বলে আসে সে যেন সাইসাকে কিছুদিনের জন্য এখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। শুটিং শেষ হলে তবেই যেন আবার ফিরে আসে। এদিকে সিনেমার লিড হিরো সিওয়া শুটিং এর জন্য আগেই গ্রামে চলে আসে। সে গ্রামটা ঘুরে দেখতে চাইছিল, তো এই হিরোর সাথে ক্রং এর দেখা হয়ে যায়। ক্রং হিরোকে দেখেই ফিদা হয়ে যায়, আবার সিওয়াও ক্রং এর সৌন্দর্য দেখে তাকে পটানোর চেষ্টা করে। দুজনে মিলে সারাদিন ঘোরাঘুরি করে টাইম স্পেন্ড করে। রাতে ক্রংকে বাড়িতে নামিয়ে দেওয়ার সময় সিওয়া ক্রংকে তার হোটেলে ইনভাইট করে। অন্যদিকে তেমন তার এক আঙ্কেলকে রিকোয়েস্ট করে স্ত্রীকে রেডিওতে গান গাওয়ানোর ব্যবস্থা করে দেয়। তেমন ইনভাইটেশন লেটারটা স্ত্রীর হাতে দিতেই সে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরের দিন ক্রং হিরো সিওয়ার সাথে দেখা করতে হোটেলে যায়। ক্রং সিওয়ার কাছ থেকে জানতে পারে সাইসাকে মুভির লিড রোল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা শুনে ক্রং খুব খুশি হয়। এর পরের দিন ক্রং সাইসাকে নিয়ে শুটিং স্পটে নিয়ে যায় এবং তাকে সচক্ষে দেখিয়ে দেয় তাকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। সাইসা তার জায়গায় বুসাবাকে দেখে একদম রেগে আগুন হয়ে যায়। সে শুটিং এর ভেতরে ঢুকে ডিরেক্টর আর বুসাবার সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। ততক্ষণে সেখানে মানাও পৌঁছে যায়। সে সাইসাকে সামলানোর চেষ্টা করছিল। তখন ডিরেক্টর পেছন থেকে বলে আমি তোমাকে বলেছিলাম ওকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে, এখন দেখছো তো কি ঝামেলা করছে। কথাটা শুনে সাইসা মানাকেও ভুল বোঝে, কারণ জেনে শুনেও মানা তাকে কিছুই বলেনি। সাইসা মানাকে একটা চর মেরে সেখান থেকে চলে যায়। সাইসার স্বপ্ন ভেঙে যাওয়ায় নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। সে ব্যাংককে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানার স্ত্রী তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাইসা কারো কথা শোনে না। সে দুঃখ অপমানে ব্যাংককে মায়ের কাছে ফিরে আসে। দু একদিন কেটে যাওয়ার পর মানা আর থাকতে পারছিল না। সে ব্যাগ গুছিয়ে সাইসাকে ফিরিয়ে আনার জন্য রেডি হয়, কিন্তু বের হবার সময় খবর আসে তার বাবাকে কারা যেন মেরে আহত করে ফেলে রেখে গেছে। মানা বাবাকে নিয়ে হাসপাতালে যায়। আসলে ক্রং এর বাবাই লোক লাগিয়ে ওনাকে মেরেছে, যাতে উনি কিছুদিনের জন্য জমিগুলো থেকে দূরে থাকে। এদিকে হিরো সিওয়া পটিয়ে পাটিয়ে ক্রংকে বেঁধে নিয়ে যায়, তার সাথে উল্টাপাল্টা করে তাকে ফেলে রেখে চলে যায়। ক্রং ভেবেছিল সিওয়া আবার ফিরে আসবে, কিন্তু সিওয়া তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরই মধ্যে একদিন রাস্তায় সিওয়ার সাথে ক্রং এর দেখা হয়ে যায়। এদিন সিওয়ার সাথে বুসাবা ছিল। সে এমন ভাব করছিল যেন ক্রংকে সে চেনেই না। ক্রং কথা বলতে গেলে সিওয়া তাকে সরিয়ে দিয়ে অন্য মেয়েটিকে নিয়ে চলে যায়। এদিকে মানা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, তখন সে রাস্তার মধ্যে গাছের গুড়ি পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে আসে। তখন কয়েকজন গুন্ডা তাকে মেরে আহত করে ফেলে রেখে যায়। মানার বাবা ডিরেক্টরকে ফোন দিয়ে সাইসাকে এই ব্যাপারে জানাতে বলে। সাইসা কথাটা শোনা মাত্রই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ক্রং প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে সে 1.5 মাসের প্রেগনেন্ট।
কিছুক্ষণ পর তার মাও কথাটা জেনে যায়। ক্রঙের বাবা তাকে বেত দিয়ে মারতে মারতে জিজ্ঞাসা করে বাচ্চার বাবাকে। অনেকক্ষণ চুপ করে থাকার পর ক্রং মানার নামটা বলে দেয়, কারণ সিওয়ার মতো এত বড় স্টার তার এই কাজ করেছে এটা শুনলে কেউ বিশ্বাস করবে না, তাই ক্রং মানার নামটাই বলে দেয়। এদিকে সাইসা মানার বাড়ি গিয়ে মানাকে দেখতে পায়। তাকে মানার ব্যাপারে যতটা গুরুতর আহত হওয়ার কথা বলা হয়েছিল, মানা ততটা আহত হয়নি দেখে সাইসা ফিরে যাচ্ছিল। তখন মানার বাবা তাকে থামিয়ে বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, হয়তো মানার ওপর আবারও অ্যাটাক হতে পারে। সাইসা বলে সে জানে কে তাদের ওপর অ্যাটাক করেছে। সাইসা কয়েকদিন আগে জেনারেলকে তার মায়ের সাথে এই গ্রামের জমিগুলোর ব্যাপারে কথা বলতে শুনেছিল। সেই থেকে সাইসা বুঝে যায় জমি হাতানোর চক্রান্তর পেছনে আসল কালপ্রিট এই জেনারেলই। তারা যখন কথা বলছিল তখন ক্রংকে নিয়ে তার বাড়ির লোকেরা চলে আসে। তারা হই হুল্লা করে বলে মানা ক্রংকে প্রেগনেন্ট করে দিয়েছে, তাই এখন তার ক্রংকে বিয়ে করতে হবে। মানা বোঝানোর চেষ্টা করে সে কখনো ক্রংকে টাচও করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ক্রংও অ্যাক্টিং দেখাতে শুরু করে মানা তাকে বিয়ে না করলে সে সুইসাইড করবে, তাই মানার মা তাদের বিয়ে দিতে রাজি হয়ে যায়। পাশে দাঁড়িয়ে এসব দেখে সাইসাও মানাকে ভুল বোঝে। সে ঘৃণায় সেখান থেকে বেরিয়ে চলে যায়। সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সাইসা একটা হোটেলে ওঠে। পরের দিন সাইসা যখন বের হচ্ছিল কেউ একজন তাকে ফলো করছিল। সাইসা এতে খুব ভয় পেয়ে যায়। তখন মানা সেখানে চলে আসে। মানা সাইসাকে বোঝায় ক্রংয়ের সাথে তার কিছু হয়নি, ক্রং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে আর সে সেটা প্রমাণ করে দেবে। এই বলে সে সাইসাকে বাড়ি ফিরিয়ে নিতে আসে। অন্যদিকে ক্রং সিওয়ার সাথে আবারও দেখা করতে যায় এবং তাকে জানায় সে তার বাচ্চার মা হতে চলেছে। সে যেন বাচ্চার দায়িত্ব নেয়। সিওয়া তবুও তার বাচ্চাকে অস্বীকার করে। পেছন থেকে তাদের কথাবার্তা বুসাবা শুনে ফেলে। সেভাবে ক্রং হয়তো সিওয়াকে ফাঁসাতে চাইছে, তাই সে ক্রংয়ের চুলের মুঠি ধরে তাকে ঠেকে সরিয়ে দেয়। ক্রং বুসাবাকে সাবধান করে দিয়ে বলে আজ আমার সাথে যা হয়েছে কাল হয়তো তোমার সাথেও সেটা হবে। এই বলে ক্রং কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। এ সময় তেমন এসে বোনের পাশে দাঁড়ায়। সে ক্রংকে ফলো করে এখানে এসেছিল এবং সেও সত্যটা জেনে যায়। রাতে তেমন সিওয়াকে একা পেয়ে বেদম মার দেয় এবং মেরে রাস্তায় ফেলে চলে আসে। এদিকে জেনারেল একটা পত্রিকা এনে বুসাবার দিকে ছুঁড়ে মারে। বুসাবা যখন ক্রংকে চুলের মুঠি ধরে সরিয়ে দিয়েছিল সেই ফটোটা কেউ তুলে নিয়েছিল। সেই ফটোটা নিউজে হেডলাইন হয়ে পত্রিকায় ছাপা হয়েছে। জেনারেল এটা দেখে রেগে আগুন হয়ে যায়। জেনারেল সোজা সাইসার মায়ের কাছে চলে যায়, কারণ এই নিউজটা সাইসার মায়ের ম্যাগাজিন থেকেই ছাপা হয়েছিল। জেনারেল সাইসার মাকে তার মেয়ের রেপুটেশন নষ্ট করতে বারণ করে। সাইসার মা বলে ওঠে আপনি যখন আমার মেয়েকে সিনেমার লিড রোল থেকে বাদ দিয়ে নিজের মেয়েকে কাস্ট করিয়েছিলেন তখন কি আমার মেয়ের রেপুটেশন নষ্ট হয়নি? এখন যেটা হয়েছে সেটা বুসাবার কর্মফল। সব শুনে কিছু করতে না পেরে জেনারেল সাইসার মাকে থ্রেট দিয়ে বেরিয়ে যায়। রাতে সাইসা যখন নিজের ঘরে শুতে যাচ্ছিল তখন একজন তাকে মারার চেষ্টা করে। সাইসা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, তখন মানা সহ তার বাড়ির বাকিরাও চলে আসে এবং বলে লোকটা জানালা দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে জেনারেল বুসাবাকে নিয়ে ক্রংদের বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই জেনারেল বলে শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে দিচ্ছ, দাওয়াত খেতে এলাম। জেনারেলকে দেখে ক্রংয়ের বাবা ঘাবড়ে যায়। সে জেনারেলকে বুঝিয়ে বলে ক্রংয়ের সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে তারা মানাদের ফ্যামিলিকে বশ করে নেবে, তারপর তাদের কাছ থেকে জমিগুলো হাতিয়ে নেবে। সে জেনারেলকে নিজের প্ল্যান বলছিল। এ সময় ক্রং সেখানে আসে আর বুসাবাকে দেখেই সে খেপে যায়। সে বুসাবার চুল ধরে ন্যাকড়াতে শুরু করে, কারণ আগের দিন বুসাবা তাকে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়েছিল। বুসাবাও যায় রেগে। সে সবার সামনে সত্যিটা বলে দেয় যে ক্রংয়ের পেটে সিওয়ার বাচ্চা। এ সময় মানা আর তার বাড়ির লোকেরাও ক্রংদের বাড়িতে ঢুকেছিল। তারাও বুসাবার কথা শুনে ফেলে এবং বিয়ে ভেঙে চলে যায়। ক্রংয়ের বাবার একেবারে আমছালা দুটোই হারানোর মতো অবস্থা হয়ে যায়। ক্রংও অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করতে বেরিয়ে যায়, কিন্তু মানা, সাইসা, শ্রী, তেমন সবাই মিলে তাকে বাঁচায় এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এদিকে জমি হাতানো সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার পরে ক্রংয়ের বাবা রেগে আগুন হয়ে যায়। তখন ক্রংয়ের মা বলে তাদের হাতে লাস্ট একটা সুযোগ আছে, আর সেটা হলো মানার মাকে আবারও জুয়ার নেশা ধরিয়ে দেয়া। ক্রংয়ের মা মানার মাকে আবারও পটিয়ে পাটিয়ে জুয়ার আস্তানায় নিয়ে যায়, কিন্তু এবার মানার মা এবং বাড়ির সবাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। মানার মা যাওয়ার পর সেখানে তারা পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ গিয়ে জুয়ার আস্তানায় রেড করে এবং হাতে নাতে সবাইকে ধরে।
তারা ক্রংয়ের বাবাকেও গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ ক্রংয়ের বাবা মাকে জিজ্ঞাসাবাদ করলে ক্রংয়ের বাবা বলে, আমি আপনাদের সত্যি সত্যি বলে দিতে পারি এই জুয়া খেলার পেছনে এবং জমি আত্মসাতের আড়ালে আসল অপরাধী কে আছে, কিন্তু আপনাকে আমার পরিবারের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। পুলিশ অফিসার তার শর্ত মেনে নিলে সে জেনারেলের নাম বলে দেয়। একটু পরে জেনারেলের এই খবরটা সাইসার মায়ের কাছে পৌঁছাতেই সে তার ম্যাগাজিনে জেনারেলের অপরাধের নিউজটা ছেপে দেয়। জেনারেল পড়ে যায় মহা বেকায়দায়। সে এবার সবার ওপর প্রতিশোধের প্ল্যান করে। রাতে মানার বাড়িতে জেনারেলের লোকেরা হানা দেয়। তারা ভেবেছিল সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তারা অ্যাটাকের ব্যাপারে আগে থেকে আঁচ করতে পেরেছিল, তাই সবাই অস্ত্র নিয়ে রেডি হয়েছিল। জেনারেলের লোকেরা বাড়িতে ঢুকতেই মানা, জুদাই, তেমন, শ্রী সবাই গান নিয়ে তাদের অ্যাটাক করে। একটু পর সেখানে পুলিশও চলে আসে এবং জেনারেলের লোকদের গ্রেফতার করে। এরপর পুলিশ জেনারেলের অস্ত্রের গোডাউনের ব্যাপারেরও সন্ধান পায়। জেনারেল যখন অস্ত্রগুলো সরিয়ে নিচ্ছিল তখন পুলিশ গোডাউনে রেইড দেয়। জেনারেল কোনো রকম সেখান থেকে পালিয়ে আসে। বাড়ি এসে জেনারেল টাকা পয়সা গয়নাগাঁটি দিয়ে বুসাবাকে সেফ জায়গায় সরিয়ে দেয়, কিন্তু পুলিশ সেখানেও চলে আসায় জেনারেল আর পালানোর সুযোগ পায় না। জেনারেলের সাথে পুলিশের গোলাগুলি হয় এবং জেনারেল ক্রসফায়ারে মারা যায়। জেনারেলের অপরাধ আর বুসাবার স্ক্যান্ডেলের জন্য সিনেমা বন্ধ হয়ে যেতে বসেছিল, তাই সাইসা যেন এই সিনেমাটা করে এই জন্য প্রডিউসার আর ডিরেক্টর সাইসার মায়ের পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে। সাইসার মা প্রথমে মানতে না চাইলেও তাদের রিকোয়েস্টে জানিয়ে দেয় সাইসা এখন পেঁচাবুড়ি গ্রামেই রয়েছে। তারা সিনেমার লিড রোলের অফার নিয়ে সাইসার কাছে যায়। সাইসা এতদিনের স্বপ্নকে সত্যি করার সুবর্ণ সুযোগ পেয়ে হ্যাঁ বলে দেয়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য তার মানাকে ছেড়ে যাওয়া লাগে। বিদায় নেয়ার আগে দুজনকে ধরে অনেক কান্নাকাটি করে। তারপর সাইসা মানাদের বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। সে শহরে যাবার আগে ক্রংকেও নিজের সাথে নিয়ে যায়, যাতে ক্রংয়ের গর্ভের বাচ্চাকে টেক কেয়ার করা যায়, ঠিকমতো চিকিৎসা করানো যায়। কিছুদিন পর তেমন স্ত্রীকে রেডিওতে গান গাওয়াতে নিয়ে যায়। এই গানের পরে স্ত্রী অনেক খ্যাতি অর্জন করে ফেলে। সে দ্রুতই ফেমাস সিঙ্গারে পরিণত হয়। তেমন আর স্ত্রী দুজনের মধ্যে রিলেশনও শুরু হয়। এদিকে মানা দিনের পর দিন সাইসার জন্য অপেক্ষা করে কাটিয়ে দেয়। তাদের মধ্যে চিঠিতে নিয়মিত যোগাযোগ থাকলেও দেখা হয় না অনেক দিন। সাইসা ক্রং আর সিওয়ার মাঝে সমঝোতা করিয়ে দেয়। সিওয়াও বাচ্চার দায়িত্ব নিতে রাজি হয়। যদিও ক্রং প্রথমে সিওয়াকে মানতে চাইছিল না, কিন্তু সিওয়ার নিয়মিত কেয়ারে সেও সব রাগ ভুলে যায়। দুজনে মিলে ক্রংয়ের গর্ভের বাচ্চাকে বড় করতে থাকে। সাইসার সিনেমার শুটিংও পুরোপুরি চলতে থাকে। দিন যায়, মাস যায়, এভাবে একদিন শুটিং শেষ হয় এবং সাইসার বহু প্রতীক্ষিত সিনেমাটা মুক্তি পায়। মানা হলে গিয়ে সিনেমাটা দেখে আর সাইসার সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে থাকে। এরই মধ্যে একদিন সাইসা হঠাৎ তালবাগানের মানার সামনে এসে হাজির হয়। সাইসা বলে, আমার প্রথম স্বপ্নটা তো পূরণ হয়েছে, এবার আমি আমার দ্বিতীয় স্বপ্নটা পূরণ করব। আমি এখানে তোমার সাথেই থাকতে চাই। সাইসার কথা শুনে মানা তাকে বুকে জড়িয়ে নেয়। দুজনে ভালোবাসার খুনসুটিতে মেতে ওঠে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে ড্রামাটি শেষ হয়ে যায়। দর্শক, এই সুন্দর ড্রামাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। ড্রামাটি ভালো লাগলে এবং এরকম আরো অনেক ড্রামা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।